2015 সালের 22 নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিতর্কিত রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার। ফাঁসির রায় কার্যকর করার সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সেদিন কেমন ছিলেন এবং শেষ সাক্ষাৎকারের সময় পরিবারের সদস্যরা তাকে কী রকম দেখেছিলেন, সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। সেদিন আসলে কি ঘটেছিল সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবা যদি হার্ট অ্যাটাকে মারা যেত অথবা অন্য কোনো ক্যান্সারের জন্য বা অন্য কোনো রোগে মারা যেতেন, তাহলে হয়তো ইতিহাসের পাতায় তার ব্যাপারে খুব ছোট করে লেখা থাকত যে হ্যাঁ, রাজনীতি করতেন, মারা গিয়েছেন। এখন আমার পরিবারের ব্যাপারে যখনই কথা হবে তখন বলা হবে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছিল। তাকে আপনি যেভাবেই বলতে চান, ফাঁসি দেওয়া হয়েছে বা যেভাবে মারা হয়েছে ওটা বড় বিষয় নয়, কিন্তু তাকে মার্ডার করা হয়েছে। এটি একটি জুডিশিয়াল মার্ডার ছিল। তো এই জিনিসটা ইতিহাস মনে রাখবে। বাবার সাথে দেখা করার তো সুযোগ ছিল, যাই হোক অনেকবারই দেখা করেছি। আব্বার সাথে যখন আমরা শেষ কয়েকবার দেখা করি, বলতে বাধ্য হচ্ছি, অনেক মিথ্যা কথা বলতাম বাবাকে, সাহস দিয়ে চেষ্টা করতাম, বলতাম যে হ্যাঁ ইনশাআল্লাহ কিছু না কিছু ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আব্বাও হাসত। আব্বা জানতো আমরা মিথ্যা কথা বলছি। প্রায় 6 মাস আগে থেকে আব্বা যখনই কথা বলতো যে আমি তো কয়েকদিনের মেহমান, আমি তো আর বেশি দিন আছি কি না জানি না। আব্বার সাথে আগের দেখাগুলো আমার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আপনাদেরকে আজকে একটা ছোট গল্প বলতে চাই, যেটা অন্য কেউ জানে না। আব্বাকে হত্যা করার পরে আমার সাথে কিছু জেলের যারা দায়িত্বে ছিল, উনি কি পোস্টে ছিলেন আমার ঠিক মনে নেই, কিন্তু বেশ সিনিয়র লেভেলের একজন জেলের সাথে আমি দেখা করেছিলাম। সে আমাকে কিছু তথ্য দিয়েছিল। সে বলল, জেল সুপার যিনি ছিলেন উনি আব্বাকে গিয়ে একদম শেষ মুহূর্তে বললেন, স্যার আপনি নিজে কেন শেভ করছেন, আমি সুবেদারকে ডেকে দিচ্ছি, আপনাকে সুন্দর করে শেভ করে দেবে। আব্বা তার দিকে তাকিয়ে খালি বলল, ছোটবেলার অভ্যাস, দাওয়াতে যাওয়ার আগে আমি সবসময় নিজে শেভ করি, আর এখন তো সবচেয়ে বড় দাওয়াতে যাচ্ছি, নিজে শিফট করিয়ে যাব। এই জিনিসটা প্রথমবার শুনে আমি ভেঙে পড়েছিলাম এবং মন খুব খারাপ ছিল। পরবর্তীতে নিজেকে যখন আবার মনে করাই, তখন মনে হয় যে হ্যাঁ, আমার বাবা এরকমই ছিলেন, একদম শেষ মুহূর্ত পর্যন্ত বুক ফুলিয়ে লম্বা হয়ে দাঁড়াবেন, কারো কাছে মাথা নত করবেন না। ওই জিনিসটা আপনাদেরকে আজকে প্রথম বললাম। শেষ বিদায়ের সময় নিশ্চিত ছিলেন যে আর দেখা হবে না। প্রথমবারের মতো আমি আব্বার সামনে এভাবে ভেঙে পড়েছিলাম, বাকি সবাই ভেঙে পড়েছিল। আমি সবসময় চেষ্টা করতাম যে আমি কান্নাকাটি করব না, আব্বার সামনে অন্তত শক্ত থাকব। কিন্তু এবার শেষবার যখন আমরা দেখা করতে যাই, তখন দেখলাম যে আব্বা ঘুমাচ্ছেন। আমি গিয়ে আব্বাকে ডেকে উঠালাম, বাইরে থেকে ঘুমাচ্ছিলেন। 21শে নভেম্বর আমি যখন আব্বার সাথে দেখা করতে যাই, প্রথম ফাঁসি সেল যেটা কন্ডেমেশাল, ওখানে ঢুকি, তখন আব্বা ঘুমাচ্ছিলেন। আমি আব্বাকে ডেকে উঠালাম। আব্বা চমকে গেল, জিজ্ঞেস করলো, তখন তো রাত। আব্বা জিজ্ঞেস করলো কি হলো? তখন আব্বা নিজে থেকে বুঝলো যে আজকেই তাকে হত্যা করা হবে। আব্বা আমাকে জিজ্ঞেস করলো যে সব প্রিপারেশন হয়ে গেছে নাকি? আমি কিছু আর বললাম না, সবাইকে ভিতরে নিয়ে আসলাম। আব্বা তখন ডাক দিয়ে জেল সুপারকে বলল, তোরা কি আমাকে জানাবিও না? জেল সুপারকে ডেকে বলল, তোরা কি আমাকে একবার জানাবিও না যে তোরা আজকে করবি? আমার তো একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। তখন আমি ঠিক বুঝতে পারছিলাম না। এখন পর্যন্ত আমাদেরই আব্বাকে জানাতে হলো যে আজ আব্বার শেষ দিন। কিছু বলল না, উঠল, কিছুক্ষণ আমাদের সাথে কথা বলল, সবাইকে আদর করে দিল, সবাইকে বলল আমার জন্য দোয়া করবে। আব্বার পড়াশোনার বই পড়ার খুব শখ ছিল। আব্বা একটা কোট আমাদেরকে বলল, শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের বিনি বিচি আই কেম আই সি আই কনকার্ড। এই জিনিসটা আব্বার শেষ কথা ছিল। আমাদের কাছে এখনো মনে থাকবে যে সাহসের সাথে আমাদেরকে বিদায় দিয়েছিলেন। কিছুদিন আগে একজনকে বলছিলাম, জীবিত মানুষকে প্রথমবার শুনলাম কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আম্মা আমার বাবাকে জড়িয়ে ধরে এই কথাটা বলেছিল। বলল যে আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে যাচ্ছি। এভাবে আমরা বিদায় দিলাম আব্বাকে। আমরা হতাশ ছিলাম, সত্যি আমরা একদম অবশ ছিলাম। ওই দিনগুলো এখন মনে করলে আমাদের ভেতরে কি চলছিল, কি ফিল করছিলাম, ওগুলো বলে বোঝাতে পারবো না। কারণ বাতাসের ওপরে চলছি, মানে এখানে খানাও খাচ্ছি না, পানিও খাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না। এই রুমে বসেছিলাম,
বোধহয় আমি আমার চাচাকে সান্ত্বনা দিচ্ছিলাম। রাত 12:30টার মতো বাজে। 22 তারিখ। সকাল হলো। বাড়ি ভরা মানুষ। আত্মীয় স্বজনরা এসেছে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমার এখনো মনে হয়েছে আমরা সবাইকে সালাম দোয়া করছি। হঠাৎ শুনলাম আমার সে চাচা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হাউ মাউ করে কান্নাকাটি করছে। আর নেই, আর নেই। আমি দৌড়ে এই রুমে আসলাম। চেয়ারে আমার চাচা বসা ছিলেন। আমি ওনার হাত ধরে সান্ত্বনা দিলাম। কি আর বলবো, কি আর করব। কথা বলতে বলতে একজন আমাকে বলল, তোমাদের চট্টগ্রামের জন্য রওনা হওয়া উচিত। আমার মাথায় তো কাজ করছে না যে, ও হ্যাঁ যেতে হবে। আম্মা, আমার ভাই বোন সবাইকে বললাম, চলো গাড়িতে ওঠো, আমরা এখন রওনা হই। আমার পরিবারের অনেকজন বলল, আমরাও সাথে যাব। সবাই গাড়িতে উঠল। ওখান থেকে কাপড় চোপড় কিছু নেওয়া হয়নি। এভাবে রওনা হয়ে গেলাম চট্টগ্রামের জন্য। এই জিনিসটা আপনাকে বলতে চাই, সারা জীবন দোয়া করব এই লোকটার জন্য। আমরা একটা রেস্টুরেন্টে সবসময় থামি, কুমিল্লায় যাত্রা বিরতি নেওয়ার জন্য। রাত প্রায় 4টার মতো। আমাদের অবস্থা খুব খারাপ ছিল। সবাই গাড়ির মধ্যে কান্নাকাটি করছে। আমিও একদম বেহুশ। প্রায় মৃত্যু বাবাকে নিয়ে যাচ্ছেন। আব্বাকে তো ওরাই গাড়ি করে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা সরাসরি গ্রামে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা গাড়ি থামালাম, কিছু পানি টানি, কিছু খেয়ে নেই। হাইওয়ে থামলাম। একজন প্রায় বন্ধ ছিল। একজন ব্যক্তি আসলো। ভেতর থেকে ম্যানেজার বের হয়ে আসলো। বের হয়ে এসে চিনল, এত বছর ধরে দেখে আসছে আমাকে। সে বলল, আমরা জানতাম আপনারা থামবেন। এখানে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি। কিভাবে জানতো আমি জানি না, কিন্তু মালিক ফোন করে বলেছিল পরিবারটা আসলে মেহমানদারি করবা। বন্ধ অবস্থায় তারা খুলে দিল আমাদেরকে। তারা পানি খাওয়ালো, মনে হয় এখন মনে আছে। পরোটা ডিম খাওয়ালো। আমি বিল দিতে গেলাম। তারা বলল, এই পরিবারের থেকে তো আমরা বিল নিব না। আমাদেরকে সালাম দোয়া দিয়ে বিদায় করল। ফাঁসি সম্পন্ন। একজন মৃত মানুষ তার গন্তব্যে যাচ্ছেন চট্টগ্রামে। পরবর্তী সময় শুনলাম কবর দেওয়া, কবরের জায়গা তৈরি, নির্দিষ্ট করা। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তো আর কোনো অভিযোগ থাকার কথা নয়। মৃত্যুদণ্ড নিয়ে অবশ্য অভিযোগ রয়েছে। কিন্তু পরের চ্যাপ্টারটা, আমরা যখন আব্বাকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা হই, আমি বাইরে এসে জেলা সাহেবকে বলেছিলাম আব্বার শেষ ইচ্ছা গিয়ে তাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয়। ওনারা বললেন, আমরা একটু কথা বলে আপনাকে জানাচ্ছি। পরে আমাকে বলা হলো, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার আব্বাকে রাউজানে দাফন করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল। আমি বললাম, ঠিক আছে, প্রধানমন্ত্রী যেহেতু নির্ধারণ করে দিচ্ছে আব্বাকে কোথায় দাফন করা হবে, উনি সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আমরা আর কি বলবো। আমাদের তো প্রতিবাদ করারও সুযোগ ছিল না, ওখানে চিল্লাচিল্লি করারও সুযোগ ছিল না। ঠিক আছে, উনি যেটা বলবেন তাই হবে। আমি আগে থেকেই জানতাম যে আব্বা এই সিদ্ধান্ত নেবেন, তাই আগে থেকেই রাঙ্গুনিয়ায় আমাদের যারা আছেন তাদেরকে বলে রেখেছিলাম আব্বাকে আমরা ওখানে নিয়ে আসব। মানুষটা এখনও জীবিত, কিন্তু আমরা তার জন্য কবর খোঁড়া শুরু করে দিয়েছি। এই অবস্থা আপনাদের হয়তো চিন্তা করতেও কষ্ট হবে, জানি না বুঝতে পারবেন কি না। বাবা এখনও নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু তার জন্য আমরা কবর রেডি করা শুরু করে দিয়েছি। এই ধরনের পরিস্থিতি আমরা পার করেছি। পরবর্তীতে শুনলাম রাঙ্গুনিয়ায় কবর দিতে দেবে না, রাউজানে দিতে হবে। আবার ফোন করে বললাম, ওটা বন্ধ করে দাও, রাউজানের ব্যবস্থা নেওয়া শুরু করো। আপনি বুঝছেন, এমন একটা পরিস্থিতি ছিল যে যারা কবর খুঁড়তে যাচ্ছিল তাদের ওপরও হামলার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ কী জিনিস এটা আপনারা সবাই জানেন। আব্বার একটা ইচ্ছা ছিল, আমাদের ফটিকছড়ির একজন আলেম মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, তিনি হেফাজতে ইসলামেরও একজন বড় নেতা। বর্তমানে ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমার সাথেও ভালো সম্পর্ক। আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমার আর আব্বার একটা সিদ্ধান্ত ছিল, আব্বার জানাজাটাও মহিবুল্লাহ সাহেব পড়াবেন। আমি যাওয়ার পথে মহিবুল্লাহ সাহেবকে ফোন করে বললাম, দাদা আপনার আসতে হবে, এটা আব্বার ইচ্ছা। ওনার আশপাশে যারা ছিল বলছে, ভাতিজা যাওয়া সম্ভব হবে না, এখানে বাধা দিবে। মহিবুল্লাহ সাহেবও বাঘের বাচ্চা, যা হবে দেখব, কিন্তু আমি যাব। ফজরের নামাজ পড়ে উনি রওনা হয়ে যান। আমরা রাউজানে পৌঁছানোর আগে বাবুনগরী সাহেবও সেখানে ছিলেন। আমি পৌঁছালাম, ওনার সাথে দেখা করলাম। আব্বার লাশ এখনো পৌঁছায়নি। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি আব্বাকে নিয়ে আসবেন, গোসল দেবেন? উনি খালি আমার দিকে তাকালেন, চোখ লাল। শহীদের লাশ আসবে, যেভাবে আসবে সেভাবে দাফন হবে, কোনো গোসল লাগবে না। প্রথমবার কারো মুখে শুনলাম আব্বা শহীদ। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আব্বা শহীদ কিনা, এগুলো নিয়ে আমি মন্তব্য করব না। একদিন জনগণ সিদ্ধান্ত নেবে, ওটা এখন আল্লাহর উপর ছেড়ে দিলাম।
ওভাবে আব্বাকে যখন নিয়ে আসা হলো, এটাও কি দুনিয়ার ঘটনা? আমাকে জেলের কিছু লোক একটা কাগজ দিয়ে বলল, একটু লিখে দেন। আমি জিজ্ঞেস করলাম, কি লিখব? বলল, আপনারা যে লাশ রিসিভ করেছেন, একটু লিখে দেন। আমি বললাম, কি লিখব আমি জানি না, আপনি লিখে দেন। আমি স্বাক্ষর করলাম না। আপনার একটা ভিডিও আছে, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, কি লিখব? আপনি আমাকে বুঝান যে কি লিখতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমি হুম্মাম কাদের চৌধুরী, আমার বাবার লাশ। আমি বুঝে নিলাম, আমাকে স্বাক্ষর করতে হলো, তাদেরকে রিসিভ করতে হলো। পরবর্তীতে শুনলাম বাবুনগরী সাহেবকে আসার সময় অনেক বাধা দেওয়া হয়েছিল যেন আসতে না পারেন। আমরা জানাজা পড়লাম। আমাদের মহিবুল্লাহ বাবুনগরী সাহেবই জানাজা পড়ালেন। উনি জানাজা পড়ালেন, বোধহয় সামনে আসতে পারেননি, ওখানেও বাধা দেওয়া হয়েছিল। পরে আব্বার কবরে যখন আমরা তাকে দাফন করে ফেলি, তখন উনি এসে মোনাজাত করলেন। আমার জন্য এটাই অনেক। আব্বার একটা ইচ্ছা ছিল, আমারও একটা ইচ্ছা ছিল উনি থাকবেন, ওটা আমরা সম্পন্ন করতে পারলাম। রাঙ্গুনিয়াতে তো নিতে পারলাম না, কিন্তু ওই এতটুকুর মধ্যেই খুশি হওয়া দরকার ছিল। আমার পুরো পরিবার আস্তে আস্তে আসা শুরু করলো। পরবর্তীতে শুনলাম আমার পরিবারের সদস্যরা, চাচারা, ফুপুরা, তাদের গাড়িও আটকে দেওয়া হলো যেন এলাকায় না আসতে পারে। জানি না এগুলো কারা করেছে। পরবর্তীতে শুনলাম স্থানীয় এমপি থেকে শুরু করে অন্যান্য এলাকার এমপিরাও আওয়ামী লীগের বাধা দেওয়ার চেষ্টা করেছে। সারাদিন ওখানেই ছিলাম। আব্বাকে ছেড়ে আর যেতে চাচ্ছিলাম না। এলাকার মধ্যেও গণ্ডগোল শুরু হয়ে গেল। সেখানে যারা আব্বাকে ভালোবাসে তারা জোর জবরদস্তি করে আসছিল। ওখানেও আওয়ামী লীগের সাথে গণ্ডগোল। বিদায়ের সময় শান্তিময়ভাবে পার করা সম্ভব ছিল না। দাফনের কথা, দাফনের পরবর্তী সময়ে আমরা অনেক কিছু শুনেছি, দেখেছি। সেই গল্প মনে করে যদি আমরা সত্যি বলি, আম্মা একদমই পছন্দ করেন না যে কবরের মধ্যে বড় করে লেখা থাকবে, সাজানো থাকবে, গাছপালা থাকবে। আম্মা বারবার বলে, কবর পূজা আমি পছন্দ করি না। যে মানুষ চলে গেছে, আমাদের ধর্মে বলা আছে চলে গেছে, আর কোনো নিশানা থাকবে না। আমরা চেষ্টা করি, কিন্তু এখন সবাই চায় যে সেখানে একটু বেড়া থাকবে, গাছপালা থাকবে। ওইভাবে করা হয়েছে, আর কিছু করা হয়নি। স্থানীয় মানুষরা একটা দোয়া লিখেছিল, আর একটা ব্যানারে ছোট কাগজে লেখা ছিল, এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য শহীদ। শহীদ কেন লেখা হলো? ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন গোলাম রব্বানী। তিনি একটা বড় দল নিয়ে রাউজানে আমার গ্রামে বাড়িতে গেল। গ্রামের বাড়িতে গিয়ে আমার বাবার কবরে হামলা করলো। কবরে হামলা, আমিও জানি না এটা কি ধরনের কাজ, আমি ঠিক বুঝতে পারছি না। ওই হামলার পরে সেখানে গাছপালা ভেঙে ফেলা হলো। ওই ফেন্স যা করা ছিল তা ভেঙে ফেলা হলো। যেখানে লেখা ছিল দোয়াগুলো এবং আব্বার নাম ও শহীদ লেখা ছিল, তা ছিঁড়ে ফেলে পুকুরে ফেলে দিল। আসলে আওয়ামী লীগকে চিনতে হলে এই ছোট ইনসিডেন্টটুকুই যথেষ্ট। মৃত ব্যক্তির ওপরেও হামলা করতে হয়, এই জিনিসটা তাদের পক্ষেই সম্ভব। এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়, এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।